তো আজকে আমরা টারশিয়ারি সেক্টরের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় পরিবহন যোগাযোগ ব্যবস্থা এই অংশটা আলোচনা শুরু করব। তো পরিবহন এবং যোগাযোগের মধ্যে তফাৎটা আপনারা জানেন যে একটা জায়গাতে স্থান পরিবর্তন করতে হয় আর একটাতে স্থান পরিবর্তনের প্রয়োজন নেই। তো এই দুটো মূল গুরুত্বপূর্ণ বিষয়। এখন পরিবহনের যে মাধ্যমগুলো রয়েছে তার মধ্যে স্থলপথ, জলপথ, আকাশপথ এরকম বিভিন্ন রকমের পথ রয়েছে। তো সেইগুলো আমরা আলাদা আলাদা আলোচনা করব এবং বিশ্বের নিরিখে কিছুটা ভারতের নিরিখে আমাদের আলোচনাটা করতে হবে। তো এটা কিন্তু আমরা ভারতেরও যে টারশিয়ারি সেক্টর আছে সেইটা একই সাথে আমরা আলোচনাটা করে নিচ্ছি। তাহলে ইন্ডিয়ান জিওগ্রাফিরও পরবর্তী যে অংশটা সেটা কিন্তু আমরা এখানেই কভার করে নিচ্ছি। তো স্থলপথ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবহনের মাধ্যম। সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই মাধ্যমটাকেই ব্যবহার করে থাকে। তো সড়কপথ অনেক রকমের হতে পারে। কাঁচা সড়কপথ হতে পারে, পাকা সড়কপথ হতে পারে, জাতীয় হতে পারে সড়কপথ, আর একটা আন্তর্জাতিক হতে পারে। তো যেটাকে আমরা হাইওয়ে বলি, রাজপথ, যেটা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বিভিন্ন রাজ্যের মধ্য দিয়ে, বিভিন্ন প্রদেশের মধ্য দিয়ে বিস্তৃত, সেগুলোকে আমরা বলছি হাইওয়ে। হাইওয়ে তো এই হাইওয়ে ভারতে আমরা এটাকে ন্যাশনাল হাইওয়ে বলি। আমরা এনএইচ দিয়ে এটাকে ডিনোট করি, ন্যাশনাল হাইওয়ে। তো এটার বিভিন্ন রকম নাম আছে বিভিন্ন জায়গাতে। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রে এটাকে বলা হয় এক্সপ্রেসওয়ে, ইউনাইটেড কিংডমে এটাকে বলা হয় মোটরওয়ে। এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম নাম আছে। যাই হোক, হাইওয়ে আমরা ন্যাশনাল হাইওয়ে বলি। এছাড়া কিছু আছে রাজ্য সড়কপথ। হাইওয়ে ছাড়াও রাজ্যের মধ্য দিয়ে, রাজ্যের যেটা গুরুত্বপূর্ণ পথ, রাজধানী, জেলা, শহরের কাছে যে সংযুক্ত, যেটা মূল রাজপথের সাথে হাইওয়ের সাথে যেটা কানেক্টর, সেটাকে বলা হয় শাখা সড়কপথ বা ফিডার রোড। ফিডার রোড। আর হচ্ছে ভিলেজ রোড। গ্রামের মধ্যেকার যে সমস্ত শাখা প্রশাখা আরও, সেটাকে বলা হচ্ছে ভিলেজ রোড। অর্থাৎ এটা ন্যাশনাল হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ের সাথে যে রাস্তাটা এসে কানেক্ট হচ্ছে সেটাকে আমরা বলছি ফিডার রোড। এবং এই ফিডার রোডের সাথে যে সমস্ত কাঁচা সড়ক পথগুলো, যদিও বর্তমানে এগুলো সব জায়গাতে কাঁচা নেই, কিন্তু মূলত গ্রাম্য যে পথ যেগুলো এসে এই রোডে যুক্ত হচ্ছে সেটাকে বলা হচ্ছে ভিলেজ রোড। তাহলে এইভাবে এবার এইখানে আমাদের কিন্তু বেশ কিছু ফ্যাকচুয়াল ইনফরমেশান মনে রাখতে হবে, কারণ আমাদের অনেকগুলো ন্যাশনাল হাইওয়ে আছে। মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো তার মধ্যে, সেগুলো কিন্তু আমাদের একটা চার্টের মধ্যে তৈরি করে নিতে হবে। তো এবার একটা বিষয় কি, আপনারা যারা অনেক দিন আগে পড়েছেন, এইগুলো নাম্বারিংটা কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? কলকাতা থেকে দিল্লি যে পথটা যাচ্ছে, যে ন্যাশনাল হাইওয়েটা যাচ্ছে, সেটার নাম্বারটা কত বলুন তো?
স্যার NH2 না, এইটা কিন্তু চেঞ্জ হয়েছে। NH28, না, NH19, NH19 এইটা কিন্তু চেঞ্জ হয়েছে। আগে এটা NH2 ছিল, নাম্বারিংটা কিন্তু পুরো চেঞ্জ হয়েছে। তো এটা খুব সাবধানে করবেন। আগে আগে যারা তৈরি করে রেখেছিলেন তারা কিন্তু এটা রিসেন্ট যেটা সেটাকে ধরে চলতে হবে। এটা হয়ে গেছে এখন NH19। আবার এটা হলো কলকাতা থেকে দিল্লি। তাহলে বাকি যেগুলো আছে সেটা হচ্ছে কি, দিল্লি থেকে মুম্বাই, এটা হচ্ছে কত বলতে পারবেন? NH8 স্যার। NH8। আর মুম্বাই থেকে চেন্নাই, NH48, NH48। আর চেন্নাই থেকে কলকাতা, NH16, NH16। এই চারটে তো অবশ্যই আছে, এছাড়াও আরও অনেকগুলো আছে যেগুলো আমাদের একটু করতে হবে। আর একটা হচ্ছে আমাদের যেটা সবচেয়ে লম্বা, সবচেয়ে বড়, সেটা হচ্ছে কোথা থেকে কোথা পর্যন্ত? কন্যাকুমারী থেকে বারাণসী পর্যন্ত NH44। শ্রীনগর, শ্রীনগর থেকে কন্যাকুমারী, একেবারে নর্থ টু সাউথ। NH44, ন্যাশনাল হাইওয়ে 44, শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত এটা হচ্ছে দীর্ঘতম। আর বিশ্বের যদি বলা হয় উচ্চতম সড়ক পথ, সবচেয়ে উঁচুতে, সেটার হচ্ছে NH3। NH3 হচ্ছে লে থেকে মানালি পর্যন্ত, অর্থাৎ এরকম জায়গা, লে এখানে মানালি এরকম জায়গা, সেটা হচ্ছে NH3, সবচেয়ে উচ্চতম সড়ক পথ। এবার সোনালী চতুর্ভুজ সম্পর্কে আপনারা জানেন? সোনালী চতুর্ভুজের মোট দৈর্ঘ্যটা বলতে পারবেন? 5846 সেমি। 5846 কিলোমিটার। কোথাও 4টে চ্যানেল আছে, কোথাও 6টা চ্যানেল আছে। ভারতের সবচেয়ে বড়, ভারতের মধ্যে এখনো পর্যন্ত। এবার ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এর আন্ডারে রোডগুলো রক্ষণাবেক্ষণ হয়। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, এই যে সংস্থাটা, এটা সমস্ত যে ন্যাশনাল হাইওয়ে রয়েছে সেটাকে রক্ষণাবেক্ষণ করে। এবার নর্থ সাউথ করিডোর আর ইস্ট ওয়েস্ট করিডোর, এটা খুব গুরুত্বপূর্ণ। উত্তর দক্ষিণ করিডোর হচ্ছে শ্রীনগর থেকে দিল্লি, আগ্রা, নাগপুর, হায়দ্রাবাদ হয়ে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত, যেটা 4000 কিলোমিটার রয়েছে, যেটা আমি এখানে রেড কালারে দেখিয়েছি। এটাকে নর্থ সাউথ করিডোর বলা হচ্ছে। ইস্ট ওয়েস্ট করিডোর হচ্ছে পূর্বে শিলচর থেকে গুয়াহাটি, শিলিগুড়ি, গোরখপুর, কানপুর, উদয়পুর হয়ে একদম পোরবন্দর, গুজরাটের এখানে পোরবন্দর পর্যন্ত, এদিকে একদম শিলচর থেকে পোরবন্দর পর্যন্ত এদিকে একটা অংশ রয়েছে এইভাবে। তো সেটাকে বলা হচ্ছে ইস্ট ওয়েস্ট করিডোর। NH27 শিলচর থেকে
শিলচর থেকে পোরবন্দর পর্যন্ত যেটা 3142 কিলোমিটার। এটা হচ্ছে 3142 আর এটা হচ্ছে 4000। ঠিক আছে, তো এই দুটো সড়কের নাম মনে রাখবেন অবশ্যই। শিলচর থেকে পোরবন্দর, শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত। একটা হচ্ছে NH27 আর একটা হচ্ছে NH44। তাহলে এগুলো হলো। এবার ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এর যে হেডকোয়ার্টার, এটা কোথায় রয়েছে? এর হেডকোয়ার্টার রয়েছে দিল্লিতে। দিল্লিতে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবার এগুলো হচ্ছে কমন যে জায়গাটা বললাম। এছাড়াও আমি চার্ট দিয়ে দেবো, আরও কিছু বিষয় করতে হবে, সেগুলো আমি দিয়ে দেবো। যেগুলো যা করতে হবে কিছু চার্টের মাধ্যমে, কিছু লিস্টে করতে হবে। এবং আপনারা কিন্তু কখনোই এটা করার সময় পুরাতন কোনো বই ফলো করবেন না এই জায়গাটাতে, কারণ পুরাতন বইতে আগেকার নাম্বারিংগুলো আছে, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আগেকার নাম্বারিংগুলো চেঞ্জ হয়ে গেছে, সেগুলো করবেন না। এবার আমরা চলে যাব রেলপথ। রেলপথ আমাদের দেশে কবে স্থাপন হচ্ছে? 1853 মুম্বাই থেকে থানে। মুম্বাই থেকে থানে 1853। আর ব্রিটেনে প্রথম হচ্ছে 1825 নাগাদ রেলপথ। যাই হোক, এবার এখানে আমাদের কয়েকটা আরও ইনফরমেশান মনে রাখতে হবে, যেমন ব্রড গেজ কোনটা, ন্যারো গেজ কোনটা, সেগুলো একটু মনে রাখতে হবে। ব্রড গেজ মানে গেজ হচ্ছে দুটো লাইনের মধ্যেকার যে দূরত্ব, রেলের যে দুটো লাইন রয়েছে সেই দুটো লাইনের মধ্যে এই যে টোটাল দূরত্বটা, সেটা হচ্ছে গেজ। ব্রড গেজের যে দূরত্ব সেটা কত হয় দুটো রেলপথের মধ্যে? ব্রড গেজের দূরত্ব হচ্ছে, এটা হচ্ছে 1.68 মিটার। এর হচ্ছে ব্রড গেজ। স্ট্যান্ডার্ড গেজ, স্ট্যান্ডার্ড গেজ এটা হচ্ছে 1.4 মিটার। মিটার গেজ 1 মিটার। আর ন্যারো গেজ হচ্ছে 61 to 76 সেন্টিমিটার। ঠিক আছে, তো এই মাপগুলো একটু মনে রাখবেন। হলো, স্যার শেষেরটা কি বললেন? শেষেরটা হচ্ছে ন্যারো গেজ, সবচেয়ে ছোট যে দূরত্ব সেটা হচ্ছে ন্যারো গেজ। ঠিক আছে, ন্যারো গেজ। এবার কিছু কিছু রেলপথ আছে মহাদেশীয় রেলপথ, বিভিন্ন দেশের উপর দিয়ে যায়। এরকম মহাদেশীয় রেলপথ সারা বিশ্ব জুড়ে 12টা রয়েছে। 12টা মহাদেশীয় রেলপথ আমরা সারা বিশ্ব জুড়ে দেখতে পাবো। সবচেয়ে বড় আপনারা জানেন, সবচেয়ে বড় কোনটা? ট্রান্স সাইবেরিয়ান স্যার রেলপথ। হ্যাঁ, দৈর্ঘ্য কত? ব্লাডিভস্টক। দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য স্যার হচ্ছে 9280 কিমির মতো প্রায়। 9280 কিলোমিটার। কোথায় শুরু কোথায় শেষ? পিটসবার্গ থেকে শুরু করে ব্লাডিভস্টক, রাশিয়া, সিআইএস। একদম। দ্বিতীয়
দ্বিতীয় সবচেয়ে বড় ট্রান্স ককেশীয় রেলপথ, সেটা সিআইএস মস্কো টু বাকু। দেশ। আর আমেরিকাতে কানাডিয়ান প্যাসিফিক রেলপথ আছে, কানাডা থেকে ভ্যাঙ্কুভার পর্যন্ত। কানাডিয়ান ন্যাশনাল রেল, সেটাও যথেষ্ট বড়। এরকম বেশ কিছু আছে বিভিন্ন মহাদেশে মধ্য দিয়ে যায়। এবার ভারতের একটা প্রকল্প হচ্ছে ডায়মন্ড কোয়াড্রিল্যাটারাল। হীরক চতুর্ভুজ। হীরক চতুর্ভুজ এটা কি? স্যার, কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাইকে রেলপথ দ্বারা সংযুক্ত করার কর্মসূচিকে বলা হচ্ছে হীরক চতুর্ভুজ। কি দিয়ে? রেলপথ। রেলপথ দ্বারা। একদম। হুম। আর সড়ক হলে সোনালী চতুর্ভুজ হবে। হ্যাঁ, হীরক চতুর্ভুজ হচ্ছে রেলপথ দ্বারা চারটে শহর দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাইকে সংযোগ স্থাপন করা, সেটা হচ্ছে হীরক চতুর্ভুজ। এবার ভারতের যে রেলপথ আছে সেটা কিন্তু দৈর্ঘ্যের নিরিখে বিশ্বের মধ্যে ফোর্থ। ভারতের যে রেল নেটওয়ার্ক আছে, টোটাল রেলের যে দৈর্ঘ্য সবটা নিয়ে ভারত হচ্ছে চতুর্থ স্থানে। প্রচুর পরিমাণে দৈনিক যাত্রী এখানে কিন্তু যাতায়াত করেন রেলের মধ্যে। এবার এখানে রেলপথ যখনই আসবে তখনই কিন্তু রেলের যে সদরগুলো রয়েছে, কোন রেলের কোথায় কি সদর, সেটা আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। সেটা মনে রাখার জন্য একটা চার্ট আছে, এই চার্টটা দেখে মনে রাখবেন। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। উত্তর রেল, যেটা উত্তর রেলের হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি। দক্ষিণ রেলের চেন্নাই। পূর্ব রেলের কলকাতা। পশ্চিম রেলের মুম্বাই। ঠিক আছে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে যে চারটে বড় বড় শহর আছে, সেই চারটে শহরের হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের রেলের হেডকোয়ার্টার। আচ্ছা, এবার এটা হচ্ছে উত্তর পশ্চিম, উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম। এগুলোতে কি কি আছে? আরেকটা, মুম্বাই এই সেন্ট্রাল, এখানে সেন্ট্রাল জোনেরও হচ্ছে মুম্বাই, এটা মনে রাখবেন। সেন্ট্রাল রেল যেটা, সেটাও কিন্তু মুম্বাই হচ্ছে হেডকোয়ার্টার। আর প্রত্যেকটার আবার মিডল পয়েন্টেও এক একটা কেন্দ্র আছে, অর্থাৎ এটা হচ্ছে উত্তর মধ্য, দক্ষিণ মধ্য, পূর্ব মধ্য, পশ্চিম মধ্য, এই প্রত্যেকটা মধ্যর রেলপথের আবার আলাদা আলাদা হেডকোয়ার্টার আছে। আচ্ছা, প্রথমে আমরা এইগুলো দেখে নিই। আমাদের যেটা দক্ষিণ পূর্ব রেল, সেটা হচ্ছে হাওড়া, তার হেডকোয়ার্টার হচ্ছে হাওড়া। ঠিক আছে, পূর্ব রেলের হচ্ছে কলকাতা, দক্ষিণ পূর্ব রেলের হচ্ছে হাওড়া। আর দক্ষিণ পশ্চিম রেল, সেটা হচ্ছে হুবলি, কর্ণাটকের হুবলি। পশ্চিম মধ্য হচ্ছে জব্বলপুর। উত্তর পশ্চিম
জয়পুর, উত্তর পূর্ব, গোরক্ষপুর, আর পূর্ব মধ্যটা হচ্ছে হাজিপুর। সীমান্ত রেলের হচ্ছে ভুবনেশ্বর। উত্তর পূর্ব সীমান্ত হচ্ছে গুয়াহাটি, আর এদিকে কোস্টাল রেলওয়ে, যেটা ইস্টার্ন কোস্টাল রেলওয়ে, সেটা হচ্ছে ভুবনেশ্বর। আর মেট্রো রেল হচ্ছে কলকাতা। ঠিক আছে, এবার এটা কি করে মনে রাখবেন? ট্রিক্সটা হচ্ছে দেখুন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নিয়ে কোনো সমস্যা নেই, চারটে বড় মহানগর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে রয়েছে। এবার কলকাতার পাশে কে থাকবে? কলকাতার পাশে কে রয়েছে? কলকাতার পাশে সবসময় হাওড়া থাকে, কলকাতার পাশে হাওড়া রয়েছে। হাওড়ার পাশে আবার কে থাকে? হাওড়ার ঠিক পাশেই থাকে হুগলি। তো হুগলি থেকে হুবলি মনে রাখবেন, কর্ণাটকের হুবলি। যাই হোক, হাওড়ার ঠিক উল্টো দিকে এটা রয়েছে, হাওড়ার পাশেই রয়েছে। মুম্বাই সেন্ট্রালে রয়েছে, মুম্বাই দুটো জায়গাতে রয়েছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইখানে দুটো বাদ গেছে, একটা হচ্ছে এলাহাবাদ উত্তর মধ্য, দক্ষিণ মধ্য হচ্ছে সেকেন্দ্রাবাদ। এবার এখানে দেখুন, এই বাকি যে এই বর্ডারগুলো আছে এখানে সব পুর আছে। এই জব্বলপুর থেকে শুরু হচ্ছে জয়পুর, আর দুটোই বর্গীর জ আছে এইদিকে পশ্চিম দিকে, আর এখানে গোরক্ষপুর, এখানেও পুর, এখানেও হাজিপুর। এটা হলো। আর এই মধ্য রেলগুলোতে সব বাদ আছে, এটা এলাহাবাদ, এটা সেকেন্দ্রাবাদ। তাহলে এগুলো এখানে হয়ে গেল। আর এদিকে আছে, আচ্ছা এটা গুয়াহাটি হবে, গোরক্ষপুর না, আসামের এদিকে এটা গুয়াহাটি। এটাও এটাও আর এটা হচ্ছে ইস্টার্ন কোস্টাল হচ্ছে ভুবনেশ্বর, আর মেট্রো কলকাতা মেট্রো হচ্ছে, মানে মেট্রো রেল হচ্ছে কলকাতা। আর এই বিশাখাপত্তনমে কি আছে? হ্যাঁ, বিশাখাপত্তনমে এখানে শুনেছি বিশাখাপত্তনম। হ্যাঁ, বিশাখাপত্তনম কি? ওইটা স্যার একটা কোনো জোন আছে মনে হয়, পড়েছি মনে হচ্ছে। বিশাখাপত্তনম রিসেন্ট হয়েছিল, ওটা হচ্ছে সাউথ কোস্ট। বিশাখাপত্তনম হচ্ছে সাউথ কোস্ট। ঠিক আছে, এটা ইস্টার্ন কোস্টাল হচ্ছে ভুবনেশ্বর, আরও নিচে সাউথ কোস্ট হচ্ছে এটা। ওকে, হ্যাঁ স্যার, ঠিক। তাহলে এটা আশা করছি মনে রাখতে পারবেন। এবার যদি মানে কোনো হেডকোয়ার্টার পরে এই চার্টটা বানিয়ে নেবেন। ঠিক আছে, এখানে সবগুলো সহজ করে বলা রইল। তাহলে এটা হলো। এবার জলপথ। জলপথ বিভিন্ন রকম হয়, সমুদ্র আভ্যন্তরীণ জলপথ, বিভিন্ন রকম জলপথ হয়। আন্তর্জাতিক জলপথের ক্ষেত্রে দুটো টার্ম
এটা আপনারা জানেন, একটা হচ্ছে শিপিং লেন আর একটা হচ্ছে শিপিং লাইন। শিপিং লাইনটা কি, শিপিং লেনটা কি? স্যার শিপিং লেনটা হচ্ছে জাহাজ পরিবহনের সঙ্গে সুনির্দিষ্ট পথকে বলা হচ্ছে শিপিং লেন আর কি। আর লাইনটা হচ্ছে জাহাজ পরিবহনের সঙ্গে যুক্ত সংস্থা আর কি। সেটাকে বলে শিপিং লাইন। হ্যাঁ, জাহাজ চলাচল করছে যেসব কোম্পানি, সেটা হচ্ছে শিপিং লাইন। লেন হচ্ছে যে রাস্তা ধরে জাহাজগুলো যায়, সেই লাইনটা, সেটা হচ্ছে শিপিং লাইন। ঠিক আছে, স্যার আরেকবার বলুন না। শিপিং লেন হচ্ছে যে রাস্তা ধরে জাহাজগুলো যাতায়াত করে, আর একটা নির্দিষ্ট রাস্তা ধরে যায়, কারণ বিভিন্ন জায়গায় এরকম সমস্যা আছে, কোথাও ডুবো পাহাড় আছে, কোথাও ইত্যাদি ইত্যাদি, তো একটা নির্দিষ্ট রাস্তা ধরে যায়, যে রাস্তা ধরে যায় সেটা হচ্ছে শিপিং লেন। শিপিং লাইন হচ্ছে যেসব কোম্পানি যারা জলপথে যাত্রী পরিবহন করে জাহাজে, সেই কোম্পানিগুলোকে বলে শিপিং লাইন। ওকে স্যার। এবার ভারতের ক্ষেত্রে, আচ্ছা আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের সুয়েজ খাল এবং পানামা খাল কোথায় আছে বলুন? কোন কোন দুটো জায়গাকে কানেক্ট করছে খাল? স্যার পানামা খাল হচ্ছে আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগরকে পানামা খাল কানেক্ট করছে। আর সুয়েজ? স্যার ভূমধ্যসাগর আর লোহিত সাগর স্যার। হ্যাঁ, ভূমধ্যসাগর আর লোহিত সাগর। ভূমধ্যসাগর আর লোহিত সাগর। লোহিত। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পানামাটা কি বললেন? পানামাটা হচ্ছে প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগর। আচ্ছা। এবার সুয়েজ খালটা কিন্তু অনেক পুরাতন, 1869 নাগাদ এটা খুলে দেওয়া হয়, 1869। আর পানামা খালটা 1914 সালে খোলা হয়। ঠিক আছে, এবার ভারতের যদি জলপথ বলা হয়, ভারতে কিন্তু কিছু ন্যাশনাল ওয়াটারওয়ে আছে, জাতীয় সড়কপথের মতো জাতীয় জলপথ আছে। যেমন ন্যাশনাল, এগুলো কম আছে, এগুলো প্রত্যেকটাই করতে হবে। ন্যাশনাল ওয়াটারওয়ে 1, এটা কোথা থেকে কোথা পর্যন্ত আছে? স্যার এটা কি হলদিয়া থেকে এলাহাবাদ? হলদিয়া থেকে এলাহাবাদ বা প্রয়াগরাজ। ন্যাশনাল হাইওয়ে 2, এটা রয়েছে কোথায়? ব্রহ্মপুত্র নদীর ওপর, সাদিয়া থেকে ধুবড়ি, এটা অবশ্যই গঙ্গার ওপরে। আচ্ছা, ন্যাশনাল ওয়াটারওয়ে 3, এটা রয়েছে কোল্লাম থেকে কোট্টাপুরম, খাল পথ, এটা কোল্লাম থেকে কোট্টাপুরম। ন্যাশনাল ওয়াটারওয়ে 4, এটা হচ্ছে গোদাবরী কৃষ্ণার ওপর খাল, কাকিনাড়া থেকে পুডুচেরি। ইস্ট কোস্ট খাল আছে তালচের থেকে ধামরা। আর ন্যাশনাল ওয়াটারওয়ে 6 হচ্ছে বরাক নদীর ওপর লাখিপুর থেকে ভাঙ্গা পর্যন্ত। 6টা আমাদের ন্যাশনাল ওয়াটারওয়ে রয়েছে। এবার আমাদের বন্দরের যে অবস্থান, সেটা কিন্তু এখানেই চলে আসছে। তো ভারতের কোথায় কি বন্দর আছে আপনারা জানেন নিশ্চয়ই। ইন্নোর বন্দরটা কোথায় আছে বলুন তো? ইন্নোর? তামিলনাড়ু।
এন্নোর হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু। নভসেভা, মুম্বাই। নবসেবা হচ্ছে মুম্বাই। আর একটা নাম আছে নবসেবা বন্দরের, জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু বন্দর। হাইটেক বন্দর। হ্যাঁ, হাইটেক তো বটেই, তার সাথে জওহরলাল নেহরু বন্দরও বলা হয় নবসেবা। সবচেয়ে বড় বন্দর কোনটা? মুম্বাই স্যার। মুম্বাই। গভীরতম বন্দর? বিশাখাপত্তনম। পারাদ্বীপ হবে। না, বিশাখাপত্তনম হবে। মারমাগাঁও হচ্ছে লোহা রপ্তানিকারক বন্দর। আরব সাগরের রানী কাকে বলা হয়? কোচিতে স্যার। কোচিন। হ্যাঁ, এগুলো আপনারা জানেন। বিমানবন্দরের নাম যেগুলো সেই জায়গার নাম দিয়ে সেটা তো আছেই, তার সাথে সাথে যেগুলো অন্য নাম আছে সেগুলো কিন্তু মনে রাখবে। যেমন ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় রয়েছে? দিল্লি স্যার। দিল্লি। ছত্রপতি শিবাজি? মুম্বাই। মুম্বাই। আন্না, আন্না বিমানবন্দর, এটা হচ্ছে চেন্নাইতে। আন্না। গোপীনাথ বরদলৈ, এটা হচ্ছে গুয়াহাটিতে। সর্দার বল্লভভাই প্যাটেল, আমেদাবাদ। দাবোলিম বিমানবন্দর, পানাজি, গোয়া, এগুলো আন্তর্জাতিক। কেপেগোড়া, বেঙ্গালুরু। রাজীব গান্ধী, হায়দ্রাবাদ। তো এগুলো সব কিন্তু মনে রাখতে হবে কোথায় কোনটা আছে। ঠিক আছে? তাহলে এই টোটাল আমাদের যে ইন্ডিয়ান জিওগ্রাফির এই পোর্শনটা আন্তর্জাতিক ক্ষেত্রে কয়েকটা ছাড়া খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু নেই, সবটা তো করা সম্ভব না, আন্তর্জাতিকের প্রয়োজনও নেই। কিন্তু আমাদের ভারতের যেগুলো যা আছে এখানে, এটা কিন্তু যথেষ্ট মানে ইনফরমেটিভ জায়গা, প্রচুর ইনফরমেশান এখানে কিন্তু আছে, এবং সব ইনফরমেশানগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে? তো এটা পুরোটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে। আমি এটা নোটসটা দিয়ে দেবো, আপনারা ভালো করে তৈরি করে নেবেন এটা। ঠিক আছে? ইকোনমিক জিওগ্রাফির আমি আর একটা ক্লাস নেব। ঠিক আছে? ইকোনমিক জিওগ্রাফি আর একটা ক্লাস নেব, অনেকটাই বড় সিলেবাস। আপনাদের ওই ফিশিং, মাইনিং ওই জায়গাটা বাকি আছে, ওটা কভার করার পর এই পোর্শনটা করাবো। ঠিক আছে? বেশ, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।